কুমিল্লায় বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা যুবককে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা। ফেসবুকে ছবি প্রকাশ করে উধাও দালাল চক্র, অন্যতম আসামি নাসিমা গ্রেপ্তার। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ছাত্রলীগের আগামী নেতৃত্ব নির্বাচনের নির্দেশ শেখ হাসিনার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের 28তম সম্মেলনের উদ্বোধন। পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না বললেন খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার না হলেও যে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করলেন সিইসি। 3 ধাপে দেশের 514টি উপজেলায় আগামী বছরের 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নিবন্ধন। এবং বৃষ্টি বিঘ্নিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ড্র। ঢাকা টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। সিলেটে চোর সাজিয়ে শিশু রাজনকে হত্যার রেশ না কাটতেই কুমিল্লার মুরাদনগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত সাজিয়ে হত্যা করা হলো এক যুবককে। প্রতারিত হয়ে বিদেশ থেকে ফিরে আসা যুবককে হত্যার এই ছবি মোবাইলে ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দালাল চক্র। ঈদের 3 দিন আগে এই ঘটনাটি ঘটে। তদন্তের জন্য মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে মামলার 10 দিন পর শনিবার রাতে নাসিমা আক্তার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মাইকে ডাকাত ঘোষণাকারী মসজিদের ইমাম আবুল হাসানকে আটক করা হয়। কুমিল্লা থেকে বাহার রেহানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 14 জুলাই ভোরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজীতলী গ্রামের মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেওয়ার পর শামসুল হক মুনির নামে এক যুবককে হাত পা বেঁধে এভাবেই নির্মমভাবে পেটানো হয়। পরে কৌশলে পুলিশে খবর দেয় নির্যাতনকারীরা। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। তবে পরিবারের অভিযোগ, গত জানুয়ারিতে স্থানীয় এক ট্রাভেল ব্যবসায়ীর মাধ্যমে 3 বছরের চুক্তিতে দুবাই গিয়েছিল মুনির। কিন্তু প্রতারিত হয়ে কয়েক মাসের মাথায় দেশে ফেরত আসায় ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছে টাকা ফেরত চায় মুনির। টাকা না দিতেই ডাকাত সাজিয়ে হত্যা করা হয় তাকে। এখন 10,000 টাকা বেতন দেয় আর পাসপোর্ট নিয়ে গেছে 6 মাসের মধ্যে আমার ছেলে এসে পড়তেছে। তখন এটা কি কয়, আমি কি করবো, আমি তো মামা জানি তার কোন ভাইকে দিত না, 1 পয়সা কম দিন, 3.5 লাখ টাকা আমার দিতে হবে। বিদেশের ব্যাপারে টাকা দিছিল, কিছু দিছে কিছু রয়েছে বাকি দিবে কয়ে বাড়ির থেকে ঢাকাইয়া নিছে নিয়া কুদ্দুস আর ময়লন। এরপরে আমার ছেলেটা হত্যা করছে। একটু আগে দিয়া মাইক দিয়ে কইছে হুজুরে আমরা ডাকাত ধরছি, ঠিক আছে, হয় কোনো ডাকাত না। সেখানে কোনো ডাকাতের ঘটনা হয় নাই, কিন্তু পরিকল্পিতভাবে তারা তাকে মৃত্যু মারছে, এটা একদম প্রমাণিত। এখন স্বজনদের একটাই দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তো বিচার চাই আর কি। আমার মেয়েটারা যে এতিম করছে কিছুই বলার নাই, আমার হেরার ফাঁসি চাই। একবারে কোলের একটা বাচ্চা রেখে তার পরিবার পরিজন রেখে এটা করা হয়েছে। আমরা এলাকাবাসী হিসেবে এটার এই নির্মম হত্যাকাণ্ডের আমরা সঠিক বিচার চাচ্ছি। এদিকে এ ঘটনায় জড়িত বাকিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলেন জেলার পুলিশ সুপার। ঘটনার আকস্মিকতায় কিন্তু তখন যেটা মনে হয়েছিল যে এটি ডাকাতি করতে এসেই তাকে পিটিয়ে মারা হয়েছে, পুলিশ সেভাবে ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তীতে যখন আবার বাদীর ভিকটিমের লোকজন, তার পিতা এবং অন্যান্য আত্মীয় স্বজন গিয়ে যখন থানাকে অবহিত করেছে, পুলিশ কিন্তু তৎক্ষণাৎ মামলা রেকর্ড করেছে। তদন্ত চলছে, হয়তো পরবর্তীতে আমরা আরো পরিষ্কার হবে। হত্যার ঘটনায় স্থানীয় কুদ্দুস মাতব্বর ও ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলী সহ 7 জনের নাম উল্লেখ এবং আরো 10 জনকে অজ্ঞাত আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা করেন নিহতের বাবা। এ ঘটনায় মসজিদের মাইকে ডাকাত ঘোষণাকারী ইমাম আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে সিলেটে রাজন হত্যা মামলার অন্যতম আসামি আয়াজ আলীকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন। স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের শিক্ষা অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের শিক্ষাহীন নেতৃত্ব দেশকে সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি। বিশ্বের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ অনাড়ম্বর আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন হয় সংগঠনের 28তম জাতীয় সম্মেলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জনেই মিশে আছে ছাত্রলীগের নাম। এ কারণে সংগঠনের সুনাম আর ভাবমূর্তি যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে সজাগ থাকতে হবে এর প্রত্যেক নেতাকর্মীকে। স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন, এটা বোধহয় কেউ ভুলে গেলে চলবে না যে স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন শুরু ছাত্রলীগের কনফারেন্সের মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম। ছাত্রলীগের নেতৃত্ব সম্পূর্ণ ভোটে নির্বাচিত হবে, এখানে কেউ ঠিক করে দেবে না। ছাত্রলীগের যারা কাউন্সিলর তারা যাকে চাইবে ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে লেখাপড়ায় নিয়মিত এবং মেধাবীদের গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া নেতৃত্ব কখনোই দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। অশিক্ষিত নেতৃত্ব দেশকে কি দিতে পারে? 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে যা ঘটেছে, বোমা, জঙ্গিবাদ, সন্ত্রাস ছাড়া আর দুর্নীতি, স্বজনপ্রীতি এছাড়া আর তো কিছু দেশকে দিতে পারে নাই। আমার প্রশ্ন, আমরা যদি পারি উন্নত দেশ গড়ে তোলার পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে, অন্যরা পারেনি কেন? পায়নি একটাই কারণে, সেখানে শিক্ষার অভাব, দূরদৃষ্টির অভাব, কোনো ভিশন নেই, কোনো স্বপ্ন নেই। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করার তাগিদ দেন সংগঠনের সাবেক কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আজকের ছাত্রলীগের কর্মীরা আগামী দিনে হবে দেশের চালিকা শক্তি। এটা প্রত্যেকটা নেতাকর্মী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। নামে তত্ত্বাবধায়ক সরকার না হলেও যে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি। শনিবার রাতে গুলশান কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দাবি জানান। এ সময় ঈদ পরবর্তী সড়ক দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের উন্নয়নের বদলে বিএনপিকে দমন করাই সরকারের একমাত্র কাজ মনে করে বলেই এসব দুর্ঘটনা ঘটছে। গত 10 দিনে 242 জন প্রাণ হারিয়েছে। কেন এই অবস্থা? এই যে গাড়ি সব উল্টে পড়ে যাচ্ছে, কেন এই অবস্থা? রাস্তার হাইওয়ের এই দুরবস্থা, এর খালখন্দ বোঝাও যায় না, কিছু না, তারপরে যানজট, এর জন্য মানুষ এইভাবে মূল্যবান প্রাণগুলি হারাচ্ছে। কাজের দিকে কোনো নজর নেই। তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপি দমন, বিএনপিকে ধ্বংস করো। জঙ্গিদের ইয়ে করে কয়েকদিন পর পর এই যে নাটকগুলো তারা করছে, এগুলো করে বাংলাদেশের ইমেজটা পুরো নষ্ট করছে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষের জন্য নিরপেক্ষ সরকারের দরকার। আমি বলবো না তত্ত্বাবধায়ক, যে নামেই হোক না কেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে। সেখানে যারাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশের দায়িত্ব নিয়ে দেশের জন্য কাজ করবে। শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ করার কর্মসূচি। সারা দেশে 2টি স্তরে 3 ধাপে এই কার্যক্রম চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার সকালে নরসিংদীতে এবারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এ সময় মাঠ কর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমি বাংলাদেশের নাগরিক হতে চলেছি, এটা তো অনেক গৌরবের একটা কথা। আর বাংলাদেশের নাগরিক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে এই আনন্দ। 9,62,26,000 ভোটারের সঙ্গে 72 লাখ নতুন ভোটারের অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে এবারের হালনাগাদ কার্যক্রম। খুবই ভালো লাগছে, কারণ ভবিষ্যতে জাতীয় নির্বাচন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারবো। সুযোগ সুবিধা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমি সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবো এবং পাসপোর্ট বা ভিসার জন্য আমার কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই প্রথম তালিকায় যুক্ত হচ্ছে 18 বছরের কম বয়সী নাগরিক যাদের জন্ম 2000 সালের 1 জানুয়ারি বা তার আগে। এবার হালনাগাদে তাদের তথ্য সংগ্রহ করা হবে। প্রথমে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেয়া হলেও 18 বছর পূর্ণ হলেই তাদের পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে ভোটার তালিকায়। এছাড়া 18 বছর পূর্ণ হয়েছে এমন নাগরিক যারা আগে ভোটার হয়নি, তারাও পারবে নিজেদের নাম তালিকাভুক্ত করতে। পাশাপাশি বাদ দেয়া হবে মৃত ব্যক্তির নাম। এ পর্যায়ে আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং যে সকল নাগরিকের বয়স 15 থেকে 17 বছরের মধ্যে এবং যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, ইতিপূর্বে যারা বাদ পড়েছে, তাদের তথ্য সংগ্রহ করছি। যথেষ্ট সচেতনতার সাথে কাজ করে থাকি যাতে করে কোনো রকমের ভুল ত্রুটি না হয়। এর আগে নরসিংদীতে এবারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। জনপ্রতিনিধি, তাদের সাহায্য সহযোগিতা আমাদের অত্যন্ত প্রয়োজন। সেই জন্য বিভিন্ন স্তরে এই ধরনের সহযোগিতা আমরা চাই এবং আমরা আশা করি আমরা
সর্বস্তরের জনগণের কাছ থেকে সেই সহযোগিতা পাব। আমরা তথ্যের সঠিকতা যাচাই করি, সেরূপ আপনারা যখন তথ্য দিবেন তখন অত্যন্ত সতর্কতার সাথে তথ্য দিবেন। গত বছরের হালনাগাদ কার্যক্রমে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের শিগগিরই জাতীয় পরিচয়পত্র দেয়া হবে বলেও জানান সিইসি। রাশেদ লিমন, সময় সংবাদ, নরসিংদী। প্রবাসের সময় আর থাকছে। ভারী বর্ষণে ডুবে গেছে ফেনী শহরের বেশিরভাগ এলাকা। বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের ঘের পানির নিচে। চট্টগ্রাম সহ দেশের কয়েকটি স্থানে নিম্নাঞ্চল প্লাবিত। গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 4 জন। পুলিশ জানায়, শনিবার সকাল 11টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের সঙ্গে ঢাকামুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাসের 7 যাত্রী মারা যান। তাৎক্ষণিকভাবে আহত 4 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দেশে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা, আর এজন্য গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ার সঙ্গে আনুপাতিক হারে দক্ষ গাড়ির চালক তৈরি না হওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে পরিবহন মালিকরা বলছেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও বিআরটি এর অব্যবস্থাপনার কারণে অদক্ষ চালকদের নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। সামিল মুইদের প্রতিবেদন। বাড়ছে দুর্ঘটনা, প্রতিদিনই হারিয়ে যাচ্ছে কারো না কারো প্রাণ। আর ঈদ এলেই এই দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। পুলিশের তথ্য মতে দেশে প্রতিদিন গড়ে প্রায় 10 জন সড়ক দুর্ঘটনায় নিহত কিংবা আহত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর এই মিছিল সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। বিশেষ করে পরিবারের কর্মক্ষম মানুষটি দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ায় দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে সমাজ ব্যবস্থায়। মারা যায় যারা এবং যারা পঙ্গু হয়, এটা সার্ভিসে দেখা যায় যে 80%-এর উপরে তারা হচ্ছে মেল এবং তারা হচ্ছে কর্মজীবী এবং তারা হচ্ছে গরিব। পরিবহন মালিকদের মতে সচেতনতার পাশাপাশি দক্ষ গাড়ি চালক সৃষ্টির জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো। তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যে হারে গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে সে প্রয়োজনের তুলনায় দক্ষ চালক তৈরি করা হচ্ছে না, যার ফলে বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। গাড়ি একটা রেজিস্ট্রেশন দিলেই ড্রাইভার দরকার, এবং আপনি যদি অ্যানালাইসিস করে সরলীকরণ করে সমীকরণে দেখেন অলরেডি আছে 8 লক্ষ ঘাটতি। তা আমি গাড়ি রেজিস্ট্রেশন দিই কিভাবে? বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্ঘটনায় কে মারা যাচ্ছে? পথচারী। পরবর্তীতে এটা আসে হচ্ছিল কি মুখোমুখি সংঘর্ষ, পশ্চাদের সংঘর্ষ, একা একা উল্টিয়ে যাওয়া। এয়ার কন্ডিশন বা লাক্সারি কোচে দিব, তার যাচাই বাছাই করে ড্রাইভারের তার লাইসেন্স দেখে, তার ক্যারিয়ার দেখে এগুলো সিলেকশন দেওয়া। বলা আছে যে তুমি 30 ফিটের ঊর্ধ্বে হবে না। একটা মালিক তখন দেখা গেছে 31 ফুট বানাইছে, আরো একটা সিট বসিয়ে দিয়েছে, তাহলে ওটা মানলো না। বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় 30 জন নিহত হয়। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতিদিন বাংলাদেশে গড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 50। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। আগস্ট মাসকে শোকের মাস উল্লেখ করে এই মাসে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা জন্মদিন পালন না করারও আহ্বান জানান। জাতীয় শোক দিবসেও আমরা বিশ্বাস করি যে আগের মতো সে দানবীয় চরিত্র কেউ ধারণ করবে না, বা আগের মতো কোনো পৈশাচিক চেহারা বা পৈশাচিক কোনো কর্মসূচি আমরা দেখব না। তারা যেমনিভাবে সুস্থ রাজনীতিতে ফিরে এসেছে, সুস্থ রাজনীতি বজায় রাখার স্বার্থেই এবং সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থেই, গণতান্ত্রিক পরিবেশ বজায় স্বার্থেই এই জাতীয় শোক দিবসের প্রতিও তারা শ্রদ্ধা জানাবে। ভারতের মহাত্মা গান্ধী, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না বা সমস্ত দেশগুলোতে যেভাবে জাতির জনকের প্রতি যেভাবে শ্রদ্ধা প্রদর্শন করা হয়, বাংলাদেশেও আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির যে বিভাজন, সেই বিভাজন এই শোকের মাসে সমস্ত বিভাজন দূর করে দিয়ে তারা এই দিবসের প্রতি শ্রদ্ধামনোযোগ চিত্রে তারা শ্রদ্ধা জানাবে। মানুষ পুরানো রাজনীতি থেকে তিনি সরে এসেছেন বলে আমরা বিশ্বাস করি, তবে এটা কতদিন থাকে এটা বলা যায় না। 15ই আগস্ট এবার তাকে অনুরোধ করবো অন্ততপক্ষে মিথ্যা জন্মদিনটা যেন তিনি পালন না করেন। এখন যেন তিনি এটাও যেন সঠিক তার ইতিহাস যেটা জন্মদিন যেটা সেটা পালন করলে জাতি তার কাছে অত্যন্ত খুশি হবে।
আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ শুরুই প্রধান চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.ম নাসির উদ্দিন। শনিবার দুপুরে কক্সবাজারের সমুদ্র সৈকতের একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। এ সময় নাগরিক সমস্যা সহ সব সংকট মোকাবেলায় সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করারও কথা জানান আ.ম নাসির। একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব এবং ময়লা দুর্গন্ধ আবর্জনা মুক্ত একটি শহর আমি উপহার দিব নগরবাসীকে। আমি গ্রিন অ্যান্ড ক্লিন সিটি একটা উপহার দিব ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশন যে প্রশাসন এটাই ঢেলে সাজাতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে। আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করার চেষ্টা করব, এলাকার যারা সমাজপতি আছেন তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করব। জলাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাপন করছেন নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে হাজার হাজার মানুষ। বন্ধ রয়েছে বেশ কয়েকটি কলকারখানা। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও কলকারখানা। পানির চাপের তুলনায় নিষ্কাশনের ক্ষমতা কম হওয়ায় নিজেদের অসহায়ত্বের কথা জানালেন ডিএনডি পাম্প কর্তৃপক্ষ। অন্যদিকে সমস্যা সমাধানে শিগগিরই কার্যকরী পদক্ষেপের আশ্বাস দিল জেলা প্রশাসন। রাশেদ লিমনের রিপোর্ট। খাল কিংবা পুকুরে নয়, হাঁসগুলো সাঁতার কাটছে নারায়ণগঞ্জের অলিগলিতে। বর্ষা মৌসুম এলে ডিএনডি বাঁধের ভেতরের জলাবদ্ধতার এমন দৃশ্য গত কয়েক বছরের নিয়মিত চিত্র। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘরের ভিতরে হাঁটু পানি। পানিবন্দী মানুষগুলোর দিন কাটছে চরম দুর্ভোগে, আর রাত হলেই যোগ হয় বাড়তি আতঙ্ক। বড় পানি, উড়ানো পানি, আমরা স্কুলে যেতে পারছি না, এখান থেকে বের হতে পারছি না। অনেকগুলো এলাকা তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় কলকারখানা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। সাধারণ মানুষের অভিযোগের তীর ডিএনডি পাম্প কর্তৃপক্ষের দিকে। ডোলিং করে কাটতে গেলে এবার এটা যাবো, একটা থেকে দুটা নষ্ট অলরেডি, আর দুইটা চলে 1 ঘন্টা চালে পরে বন্ধ করতে হবে। সেকেন্ডে 128 ঘনফুট পানি নির্গমন করতে সক্ষম এমন 4টি পাম্প এবং 5 ঘনফুট পানি নির্গম করতে সক্ষম এমন 26টি পাম্প দিয়ে চলছে ডিএনডি পাম্প প্রকল্প। 1968 সালে প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত পাম্পটিতে যুক্ত হয়েছে কেবলমাত্র অতিরিক্ত 100 ঘনফুট পানি নির্গমনের ব্যবস্থা। তার উপরে গত প্রায় 50 বছর ধরে চলতে চলতে অনেকটাই কর্মক্ষমতা হারিয়েছে মূল 4টি পাম্প। সেচের জন্য নির্মিত এই পাম্পের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ কর্তৃপক্ষেরই। এই ক্ষমতা সম্পন্ন এই পাম্প হাউস দিয়া ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসন করা কোনো ক্রমেই সম্ভব নয়। এই ক্ষমতা সম্পন্ন আরো 4টি পাম্প হাউস যদি 4 জায়গায় স্থাপন করা হয় তাহলে মোটামুটি জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে কাজ শুরুর কথা জানালেন জেলা প্রশাসক। 2 দিনের ভেতর দিলে উনি কতটা পাম্প কোথা থেকে আনতে হবে এগুলির জন্য উনি অর্থ বরাদ্দ দেবেন এবং এরপরে যতদিন লাগে এই পানিটা সেচে আগে মানুষকে এই জলাবদ্ধতা থেকে মুক্ত করবেন। 8340 হেক্টর ডিএনডি বাঁধ এলাকার নিম্নাঞ্চলের মানুষের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গত দুদিনের ভারী বর্ষণে ফেনী শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর, বাসাবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান। আকস্মিক সৃষ্টি হওয়া এই দুর্যোগে বিপাকে পড়েছেন সর্বস্তরের মানুষ। ফেনী থেকে আতিয়া সদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে পুরো ফেনী শহর এখন ডুবে আছে পানির নিচে। সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে এমন পরিস্থিতিতে ভয়াবহ বিপাকে পড়তে হয় শহরবাসীকে। অফিসগামী মানুষের সাথে সাথে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও। আজকে যে পরে প্রথম ক্লাস, তাই গাড়ি পাচ্ছি না, গাড়ি পেলেও অনেক 3 গুণ ভাড়া বেশি। আমার দোকানে 8 সমান পানি, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। আমার এই বয়সে ফেনী শহরে এই এলাকাতে ডাক্তার ফাড়া আর এত পানি দেখি নাই। রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না। মহিফাল ফেনী থেকে মহিফাল 50 টাকা ভাড়া চাইতেছে, তাও রিক্সা ড্রাইভার যাইতে অনীহা প্রকাশ করতেছে। পৌরবাসীর অভিযোগ, শহরের পানি নিষ্কাশনের প্রধান 4টি খাল পাগুলিছড়া, দমদমা, মধুয়াই, ভোলভোলার অধিকাংশ অংশ দখল হয়ে যাওয়ায় শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের যে খাল আছে ওই খালের উপরে ঘর নির্মাণ করার কারণে আজকে আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ এবং ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ তলায় গেছে। শহরের বড় বড় যে পানি নিষ্কাশনের যে খালগুলা
এগুলা বেদখল হয়ে গেছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার ভোর 6টা থেকে শনিবার ভোর 6টা পর্যন্ত 185 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায় রাত থেকেই মুহুরী নদীর পানি বিপদসীমার 80 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, ফেনী। রাজধানীর তোপখানা রোডের একটি আবাসিক হোটেল থেকে 5 অপহরণকারী ও 2 বিকাশ এজেন্টকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মোহাইমিনুল ইসলাম নামে এক অপহৃত কলেজ ছাত্রকেও। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, গত 22 জুলাই আদাবর এলাকা থেকে মোহাইমিনুলকে অপহরণ করে এই চক্র। পরে তাকে তোপখানা রোডের বৈশাখী হোটেলে আটকে রেখে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি গোয়েন্দা পুলিশকে জানালে অভিযানে নামে তারা। এরই ধারাবাহিকতায় আসামিদের আটক করা হয়। পুলিশ জানায়, এই চক্রটি এর আগেও বৈশাখী হোটেল ব্যবহার করে এই ধরনের অপরাধ করেছে। এই অপহরণকারী চক্র কখনো ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্ন মানুষকে অপহরণ করে এখানে নিয়ে আসতো, কিংবা এই যে বিক্রয়.com এর কেনা বেচার সুযোগে কখনো কখনো তারা নিজেরাও বিজ্ঞপ্তি দিয়ে বেচার নাম করে ক্রেতাকে ডেকে এনে এই কাজ করত। বিগত কিছুদিন ধরে তারা এই কাজ করছে। তো এই ক্ষেত্রে হোটেলের যে বয় আব্দুল কাদের সেই টাকাটা লেনদেন করত। এবারে প্রবাসের কিছু খবর। ষড়যন্ত্র সত্ত্বেও জাতীয় ক্রিকেট দল বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার আন্দোলন শুরু করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এবং হাজী এনামের পরিচালনায় জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন। আমাদের একটি সবুজ পাসপোর্ট রয়েছে, যে পাসপোর্টের জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। পাসপোর্টটিকে আমরা পৃথিবীর বুকে তুলে ধরতে চাই। একটা মুভমেন্ট তৈরি হয়েছে। আজ জাতি শুড চেঞ্জ আওয়ার ফেস, যে তারা আমাদের ফেসটাকে বদলে দিতে চাচ্ছে। ইউএনওতে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে কথাবার্তা এগুলি নিয়ে কেউ কোনোদিন বলে না, কিন্তু যখন আমরা ক্রিকেটে জয়লাভ করি, এভরিওয়ান স্পিক্স অফ ইট। আমাদের মনটা খুব আনন্দ করে ওঠে, গর্বে করে ওঠে। যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ এবং সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়াকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য নির্বাচিত করায় লন্ডনে এক আনন্দ সভার আয়োজন করা হয়েছে। আনন্দ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি জাকির আখতারুজ্জামান খান। এছাড়া অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জয়, রাকিব আহসান তারেক এবং শাহ ফয়েজ। সভায় নতুন নেতৃত্ব পাওয়া তামিম আহমেদ এবং সজীব ভূঁইয়াকে অভিনন্দন জানান যুক্তরাজ্য ছাত্রলীগের নেতারা। এ সময় আরো বক্তব্য রাখেন শোয়েব আহমেদ, শহীদুল ইসলাম, নুরুল আমিন, জিয়াউর রহমান জিয়া, আবুল ফয়েজ, নাজমুল হোসেন সহ আরো অনেকে। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে প্রাইম ব্যাংকের মালিকানাধীন পিবিএল এক্সচেঞ্জের সদস্যদের এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের পরিচালক মফিজউদ্দিন আহমেদ ভূঁইয়া। পিবিএল এক্সচেঞ্জের পরিচালক এ.কে. ফজলুর রহমানের সভাপতিত্বে এবং হেড অব অপারেশন মোহাম্মদ শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিবিএল এক্সচেঞ্জের লন্ডন অফিসের অপারেশন ম্যানেজার শের মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের ইউকে কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম, লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা নাদিম কাদির, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের মেম্বারশিপ ডাইরেক্টর মুনির আহমেদ। ফ্রান্সের প্যারিসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার প্যারিসের গার্দ নর্দে আর্মি ভয়েস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা এইচ.এস. হায়দার ও ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ছাত্রনেতা এস.এ. কাসেমকে উপদেষ্টা করে 6 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ সময় সর্বসম্মতিক্রমে ফ্রান্স আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিমকে সংগঠনের সভাপতি এবং প্রবাস বাংলা সম্পাদক অধ্যাপক অপু আলমকে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। ফ্রান্সের প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্যারিসের গার্দো নর্দের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহির এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এছাড়াও এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বাবু। এ সময় আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, বাংলাদেশ ইউথ ক্লাব প্যারিসের সাধারণ সম্পাদক টি.এম. রেজা, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মহিলা দল ফ্রান্সের সভানেত্রী মমতাজ আলো, সামাজিক সংগঠন মাটিসুরের সভাপতি আমিন হাজারি, সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল উদ্দিন সহ আরো অনেকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আইএস জঙ্গি এবং কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার। এরই মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলকে জঙ্গিমুক্ত ঘোষণা করেছে তুর্কি সরকার। এদিকে আইএস নির্মূলে সিরিয়া বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এই পরিস্থিতিতে ইরাকের আনবারে আইএস জঙ্গিদের আত্মঘাতী হামলায় অন্তত ৭৭ ইরাকি সেনা নিহত হয়েছে। শুধু সিরিয়াতেই নয়, শুক্রবার রাত থেকে ইরাকেও আইএস ও কুর্দি জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে কমপক্ষে ২৭ দফা বিমান হামলা চালিয়েছে কুর্দি যুদ্ধ বিমানগুলো। ২০১৩ সালে তুরস্কের কুর্দি জঙ্গিদের সাথে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালালো তুরস্ক। এর পাশাপাশি ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১০০রও বেশি সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে তুর্কি নিরাপত্তা বাহিনী। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা দিয়েছেন, আইএসকে নির্মূল না করা পর্যন্ত থামবেন না তারা। তুরস্কের উপর যে কোনো ধরনের হামলা প্রতিহত করা হবে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে যে কাউকে কঠোর হাতে দমন করা হবে। যে হামলা চালানো হচ্ছে তা শুরুমাত্র, ওদের দমনে আরো কঠোর হামলা চালানো হবে। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানালেন, মধ্যপ্রাচ্যে আইএসকে ধ্বংস করতে হলে মার্কিন পররাষ্ট্র কৌশলে পরিবর্তন আনা প্রয়োজন। শুক্রবার নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক একটি বেসরকারি গবেষণা সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দোহায় আমি ল্যাভরভ এবং জাভেদ জারিফের সাথে বৈঠক করব। সেখানে আইএস সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হবে। মূল কথা, মধ্যপ্রাচ্য থেকে আইএস জঙ্গিদের পুরোপুরি সরাতে হবে। আমি আশাবাদী একসময় রাশিয়া ও ইরানও এ বিষয়ে আমাদের সঙ্গে যোগ দেবে। এদিকে ইরাকের আনবার প্রদেশে জঙ্গিদের দখল করে রাখা বেশ কিছু এলাকা মুক্ত করতে পারলেও অভিযানের সময় আইএসের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭৭ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রদেশটির আল থারথার এলাকায় ইরাকি বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। অন্যদিকে কুর্দি বাহিনীর দাবি, আনবার অভিযানে তাদের হাতে ১৫ জঙ্গি নিহত হয়েছে এবং আইএসের পেতে রাখা ৭০টিরও বেশি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টে স্বাগতিক কিংবা অতিথি কেউই জিততে পারেনি। জয় হয়েছে বেরসিক বৃষ্টির। শেষ ২ দিন বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি, যে কারণে দু দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচ রেফারির ক্রিস ব্রড ৫ম দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করলে ড্র হয় প্রথম টেস্ট। এর আগে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে বাংলাদেশ সংগ্রহ করে ৩২৬ রান। ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬১ রান। এই টেস্টে রেকর্ড গড়ে ম্যাচ সেরা হয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। হাস্যোজ্জ্বল টাইগার পেসার মুস্তাফিজ স্বভাব সুলভ, সহজ সরল, বিনয়ী, কিন্তু মাঠের খেলা ইস্পাত কঠিন। না হলে কি যে রেকর্ড ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত নেই কারো, সেটি নিজের অর্জনে যোগ করেছেন বাংলার এই বিস্ময় বোলার। ওয়ানডে অভিষেকের ম্যাচ সেরার পুরস্কারের পর টেস্টেও অভিষেকে পেলেন এই সেরার স্বীকৃতি, যা ক্রিকেট ইতিহাসের একমাত্র ঘটনা। এই একটি অর্জন ছাড়া চট্টগ্রাম টেস্টে আরো অনন্য অর্জন থাকতে পারত টাইগারদের। মিটমিট করে জ্বলে ওঠা জয়ের স্বপ্নটা ভেসে গেল বর্ষার বৃষ্টিতে। প্রথম দিনে পুরো খেলা হলেও দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা হয়নি ২৫ ওভার করে, আর চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির আধিপত্যে বল মাঠেই গড়ায়নি। তাই জয় হলো বৃষ্টির। ড্র ভাগ্য মেনে নিল চট্টগ্রাম টেস্ট। তাই ছোঁয়ার দূরত্বে থাকা সুযোগটা শেষ পর্যন্ত হাতে পুড়তে না পারায় হতাশ টাইগার অধিনায়ক। ফ্রাস্ট্রেটিং তো অবশ্যই, কারণ ফার্স্ট টাইম এরকম একটা লিড নেওয়া এবং টেস্টের নাম্বার 1 সাইডের সাথে, তো খুবই একটা পজিটিভ সাইন ছিল এবং হয়তো বা এই 2 দিন খেলা হলে একটু অন্যরকম রেজাল্টও হতে পারতো। বাট তারপরে যেটা নেচারের উপরে আসলে কারো হাত নেই, বাট অ্যাটলিস্ট এই টেস্ট থেকে আমরা অনেক কিছুই পজিটিভ নিতে পারি, যেটা কিনা আমাদের নেক্সট টেস্টে কাজে দিবে।
চট্টগ্রাম টেস্টে বড় প্রাপ্তির নাম সাদা পোশাকের 1 নম্বর দেশের বিপক্ষে নতুন টাইগার ক্রিকেটারদের বুক চিতিয়ে লড়াইয়ের সাহস, আর এটাই বাড়তি জ্বালানি যোগাবে ঢাকা টেস্টে। আগের থেকে একটা জিনিস অনেক পরিবর্তন এসেছে যে অ্যাটলিস্ট যারা জুনিয়র প্লেয়াররা যারা আসছে তারাই অনেক কন্ট্রিবিউট করছে। সো এটা একটা খুবই এনকারেজিং সাইন। আত্মবিশ্বাস তো থাকবে এটাই যে হ্যাঁ আমরা ভালো করেছি, বাট তারপর আমার মনে যেটা বললেন যে জুনিয়রটা অনেক ভালো করছে, তো আশা করছি এই কম্বিনেশনটা যেন ঠিক থাকে। এদিকে লড়াই করতে না পারার আক্ষেপে প্রোটিয়ারাও হতাশ, তবে বাস্তবতা মেনে নিয়ে ঠিকই প্রশংসা করতে হলো টাইগারদের। কিন্তু ঢাকায় প্রোটিয়ারাও নামের সুবিচার করতে মরিয়া। এটা একটা ভালো ম্যাচ হয়েছে, বৃষ্টি না হলে আরো জমজমাট হতে পারত ম্যাচটি, কিন্তু বৃষ্টির উপর তো কারো হাত নেই। তবে বাংলাদেশের নতুনরা বেশ ভালো খেলেছে, এখন ঢাকায় আমরা ভালো কিছু করতে চাই। আগামী 30 জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দুদলের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। কোনো পরিবর্তন ছাড়াই ঢাকা টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মুশফিকুর রহিমকে অধিনায়ক করে এই দল ঘোষণা করা হয়। মিরপুর অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিকের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের ক্রিকেটার তামিম ইকবাল। এছাড়া চট্টগ্রাম টেস্টের মতো হয়তো ঢাকা টেস্টেও উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। ঢাকা টেস্টের অন্যান্য সদস্যরা হলেন ইমরুল কায়েস, মমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাজুল ইসলাম, জোবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও চট্টগ্রাম টেস্টে ম্যান অব দ্য ম্যাচ মুস্তাফিজুর রহমান। জাঁকজমকভাবে পর্দা উঠল 15তম গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিকের। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে 177টি দেশের প্রায় 7,000 অ্যাথলেটিক অংশ নিচ্ছেন এবারের আসরে, আর বাংলাদেশ থেকে এই আসরে অংশ নিচ্ছেন 57 জন অ্যাথলেটিক। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবারের আসর উদ্বোধন করেন। 2 বছর পর অনুষ্ঠিত এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তারকাদের ভিড়। মিশেল ওবামা ছাড়াও বিশ্বখ্যাত তারকাদের মধ্যে হলিউডের বিনোদন জগতের তারকা এবং বিশ্বসেরা ক্রীড়া ব্যক্তিত্বরাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিমি কিমেল, এভা লঙ্গোরিয়া, লাউরেন পটার, ইয়াও মিং, লাউগানিস এবং অলিম্পিকে রেকর্ড স্বর্ণজয়ী সাঁতারু মাইকেল ফেলপস সহ অনেকেই উপস্থিত ছিলেন এই আসরের মন মাতানো উদ্বোধনী অনুষ্ঠানে। 9 দিনব্যাপী এই ক্রীড়াযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে আগের বারের আসরগুলোর সেরা অ্যাথলিটরাও অংশ নিয়েছেন, যার মধ্যে ছিলেন সেটিভে উন্ডার, আভরিল লাভিগনে, কোডি সিম্পসন, নিকোল শিজনিগার, ক্যাসাডে পপে, সিয়েধা গেরেটের মতো খ্যাতিমান অ্যাথলেটরা। প্রবাসের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কুমিল্লায় বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা যুবককে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা, ফেসবুকে ছবি প্রকাশ করে উধাও দালাল চক্র, অন্যতম আসামি নাসিমা গ্রেপ্তার। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ছাত্রলীগের আগামী নেতৃত্ব নির্বাচনের নির্দেশ শেখ হাসিনার, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের 28তম সম্মেলনের উদ্বোধন। পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না বললেন বেগম জিয়া, তত্ত্বাবধায়ক সরকার না হলেও যে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করলেন সিইসি। 3 ধাপে দেশের 514টি উপজেলায় আগামী বছরের 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নিবন্ধন। এবং বৃষ্টি বিঘ্নিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ড্র, ঢাকা টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।